কিছু, কিছু পদ চলে আসতেছে জিও পলিটিক্স এর কারণে। কিছু, কিছু পদ আসতেছে ওই যে বললাম বিভিন্ন কোটা আছে। এই যে আসতেছে এখানে কিন্তু হুম, করার কিছু নাই। তারপরেও কিন্তু কিচেন ক্যাবিনেট থাকে। ওই হুম, কিচেন ক্যাবিনেটই প্রমাণ করবে দক্ষতা কতটুকু হলো এবং কতটুকু মার্জিত। বিশেষ করে আমি আবারও বলছি, এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। সম্পর্কের ক্ষেত্রে এত যাই বলা হচ্ছে, মুখে, মুখে বলা হচ্ছে সব। মুখে, মুখে সবাই বলতেছে সরকার ভারত প্রীতি। বাস্তবে আমরা দেখতেছি কিছু, কিছু পদক্ষেপ যাচ্ছে উল্টা। কিন্তু এটা তো বড় কথা। বড় কথা হলো সরকার বাংলাদেশ প্রীতি দেখায়। সেটা কতটুকু পারবে নির্ভর করতেছে ভূ-রাজনীতির ভারত-বাংলাদেশ সম্পর্ক। ইচ্ছা করলে আপনি সবকিছু করতে পারবেন না। আপনি চেষ্টা করতে পারেন, না ভারত পারবেন না। প্রীতি যেমন যদি আমাদের থাকে সেনাবাহিনীর তাহলে প্রধান বলছে শুভেন্দ্র কিভাবে এরকম মানে এভাবে উচ্চবাচ্য করে সেটা একটা বিষয়। আরেকটা আমি বিষয় বলছি হচ্ছে যে আওয়ামী লীগ সেনাবাহিনী আওয়ামী লীগ যেভাবে সংসদে ইয়ে করলো এখানেও আরেকটা প্রশ্ন সিনা ভাই আপনার কাছে। অনেকেই বলছে যে আওয়ামী লীগ ফিরে আসার মতো সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। যেমন এই যে আগে আ মুন্নি শাহ আগে বের হতে পারত না। আমরা দেখলাম যে ওপেন সেদিন বক্তব্য রাখছে। তারপরে মেহেরাবুর শাওন ফেসবুকে লেখালেখি করত ৫ই আগস্টের পরে। তিনিও বের হচ্ছেন। তো এভাবে আবার কয়েকজন সাংবাদিকের ব্যাপারে মাহফুজ আলম প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন। তো এভাবে কি আসলে নরমালাইজ হয়ে যাচ্ছে কিনা আওয়ামী লীগের বিষয়টা? এটা দেখেন, এটা বাংলাদেশের রাজনীতি একটা বলি চরিত্র। কেউ কাউকে বেশিদিন দূরে রাখতে পারবেন না। আওয়ামী লীগের যারা আছে তারা সবাই কিন্তু অধিকাংশ যারা দেশের বাইরে আছে, ভিতরে আছে, একটা অংশ তো ক্ষমতাশালী। অর্থ সম্পদ সবই আছে। তাদের জনসমর্থন আছে। অর্থাৎ তার নিজস্ব গোষ্ঠী আছে, বলয় আছে, সমর্থক আছে। অর্থাৎ they can raise a question তারা একটা বিপ্লব তারা তারা কিন্তু একটা মিছিল করতে পারে। এই যে দলটা তো ছোট না, দলটা তো বড় দল। এখন সেই দলটাকে আপনার ১ম কথা ছিল যদি ওই চুক্তি ধরে নেন, এটাকে আপনি কোণঠাসা করবেন। কোণঠাসা কিন্তু না। সামনে আনবেন। সামনে আসে নাই কিন্তু। বরঞ্চ কি হলো? এটাকে আপনার আইন করে বন্ধ করে দিলেন। কে বন্ধ করলো? বিএনপি। এই বিএনপি কিন্তু দল বন্ধ করার বিপক্ষে ছিল। এখন তিনি বন্ধ করে দিলেন। এটা বোঝা যাচ্ছে যে সরকারের ভিতরে একটা টেনশন আছে। আমি কোন দিকে যাবো? আমি কি আমেরিকার দিকে যাবো? আমি চায়নার দিকে যাবো? না ভারতের সাথে আমি একটা ইকুয়েশন করে ফেলবো। এই যে ইকুয়েশন এর কথাটা আসতেছে, এটা কিন্তু স্বাভাবিক কথা না। এটা সোজা কথা না। কারণ আপনাকে চীনের সাথে সম্পর্ক রাখতে হবে। চীনের সাথে আপনার বৃহত্তর কাজ আছে। ব্রহ্মপুত্র ব্রিজ কথা আসতেছে। আর ব্যবসা-বাণিজ্য আছে। সবচেয়ে ইন্টারেস্টিং জানেন? সবচেয়ে বড় টাকা আসে কিন্তু আপনার ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা এই সমস্ত জায়গা থেকে আসে। চীন আছে ৭ নাম্বারে। চীন কিন্তু ৭ নাম্বারে। জাপান তার উপরে আছে একটু। ভারত আছে আপনার সেই নিচের দিকে আছে। আসতেছে তো। এই ক্যাটেগরি দেখেন তো আমাদের ডোনার কারা? আর চীন যেহেতু বিভিন্নভাবে ব্যবসা করতেছে এবং তার সুবিধা আছে একটা জিনিস। চীনের বাজেট কিন্তু সবাইকে লুটে নেয় কিন্তু। আমি বাস্তব কথা বলছি। চীনের বাজেট এইজন্য লুটে নেয় যে চীনের সাথে কিন্তু করাপশন করা সোজা। চীন করাপশনে বিশ্বাস করে। সে আপনার সাথে করাপশন এইজন্য করবে তার গুডস বিক্রি করার জন্য। সে বিভিন্ন প্রক্রিয়া আছে তো। তার কতগুলি মডেল আছে ব্যবসার কিন্তু। সে মানা করে রাখে। তার টাকা আছে তো। সে নিচ্ছে কিন্তু এভাবে। ওই দিক দিয়ে কিন্তু আমেরিকা তো নিরাপদ না। অন্যান্য দেশকে এভাবে দিবে না কিন্তু। জাপানের সাথে কিন্তু টাইট হইছে এই বিভাগ। তারা করাপশন এ কিন্তু অ্যাবসেন্স রেট কম। বেশি হয় এই সমস্ত দেশে যেটা হয় আর চীনের মার্কেট বিরাট মার্কেট। চীন আপনার মার্কেটটা বিরাট, ভারতের মার্কেটটা বিরাট। আমেরিকার মার্কেট তো না। আমেরিকার মার্কেট কিন্তু আমাদের সাথে আমেরিকার ঘাটতি বাজার আছে তার। এগুলি লক্ষ্য রাখবেন। আমেরিকা হলো কি পাওয়ার ব্লকে। কারণ আপনাকে খেয়াল করতে হবে আপনাকে কষ্ট কে দিতে পারে। আপনাকে কষ্ট দিতে পারে একদম ডাইরেক্ট সরাসরি ভারত। আপনার ঘিরে আছে সে। সে যদি ঘিরে আছে এবং সে ঘিরেই শুধু না, উস্কানিমূলক কথাবার্তা আসতেছে। পশ্চিম বাংলাতে আসতেছে, আসাম থেকে আসতেছে, ত্রিপুরাতে আসতেছে। অর্থাৎ এই ১ম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোন একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, রিজিওনাল গভর্নমেন্ট বা প্রভিন্স গুলিতে বাংলাদেশের আশেপাশে একেবারে বসে গেছে। একমাত্র মিজোরাম ছাড়া। মেঘালয় তো কোয়ালিশন সব জায়গায় আছে তো। এই যে দেখেন না, তো আপনি তো চিন্তা করতে হবে যে আপনি যদি ত্রিপুরাতে একটা ফ্লাইট ছাড়েন উপর দিকে, বাংলাদেশে এসে পড়বে। বা আপনি যদি আরো দূরে যান, তাহলে কি দাঁড়াবে? লালমনিরহাটের দিকে। সব জায়গায় কিন্তু সমস্যা আছে আপনার। কারণ সে হচ্ছে আপনার প্রতিবেশী এবং নিঃসন্দেহে সে আপনার ন্যাশনাল পাওয়ার হিসেবে বা সামরিক শক্তি হিসেবে তার অবস্থানে সে আছে কিন্তু। তাকে ব্যালেন্স করার জন্য আমি যখন পাকিস্তানে দিয়ে যাচ্ছি। তো পাকিস্তান আপনাকে কেন সাহায্য করবে? পাকিস্তান এখন শত্রু হচ্ছে ভারত। সে ভারতকে ঘায়েল করার জন্য আপনার সাথে আসবে। সে আপনার সাথে আসবে না। এটা হচ্ছে ১ম পলিসি। যে আপনার জন্য শত্রু বন্ধু হয়। পাকিস্তান তো আপনাকে করবে না।
আপনি যখন ভারতকে হিট করবেন, তখন সে বলবে আমি তোমার সাথে আছি। আবার যখন আপনি ভালো একটা কাজ করবেন, ভারত করতেছে তখন বলবে তুমি এটা কি করতেছ? এখানেও সমস্যা আছে কিন্তু। কাজে এগুলো কিন্তু আর্টিকুলেট যখন করবেন, তারেক জিয়া সাহেব নতুন চ্যালেঞ্জ তো। পাকিস্তান তাকে ভেবেছিল না। ইউনূস সাহেব তো মোটামুটি ভারতকে ভুলে গেছেন। খেয়াল করেন। হুম, তারেক জিয়া তো পারবেন না তো। রাজনৈতিক দল। এইগুলি করতে গিয়ে কি হবে জানেন? ওই যে বললাম মন্ত্রী পরিষদটা কি হবে? আমাদের এই খলিল সাহেব থাকবে না। উনি জাতিসংঘের সভাপতি হবেন। কনফার্ম। কারণ তার কনটেস্টেন্ট দুর্বল। সমর্থন সব দেশের আছে। ভারতও তাকে সমর্থন দিচ্ছে। এখন তিনিই তো তার পদ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। আমাদের হুমায়ুন রশিদ ছিল একজন ছিল তো। নতুন না তো ছিল তো একবার। এটা বললেন না যে বাংলাদেশ এই সরকারের ১ম বিজয়। না, না। এই বিজয়ে কিন্তু তাকে হুমায়ুন রশিদ ছিল এখানে। আমাদের রিক্রুটমেন্ট আছে দেখি। এইখানেও কিন্তু আছে। এখন দেখার ব্যাপার আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়, পানি মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়গুলো সচিব কারা? বিভিন্ন কমিটি করতেছে। কমিটিতে কারা আছে? যেমন নদী কমিশন। খেয়াল করবেন। পানি বিশেষজ্ঞরা। এরা কারা? আলোচনা তো করবেন। আলোচনা কারা থাকবে? দৃঢ়তা কতটুকু? দেশপ্রেম কতটুকু? সেটা ধীশক্তি কতটুকু? লেখাপড়া কতটুকু? সবকিছু হলো সাহস, দেশপ্রেম। মানি না, মানলাম না। I don't care it. আছে না অনেক আছে দেখুন। কিন্তু তাদের কি সে রাখতে পারবে সেখানে? পারবে না। কারণ মন্ত্রী যদি দুর্বল হয়, মন্ত্রী যদি না বোঝে কাজ, আমলা কি করবে? আমলা মন্ত্রী দুজনেই যদি না বোঝে, না বোঝার অর্থ হলো যে এই পরিপক্ক বোঝা। বুঝে তো সবাই কম বেশি। পরিপক্ক বোঝা 60% বুঝে 80% এক জিনিস না। এমন আমলাও তো আমরা দেখেছি একেবারে 90% বোঝে। এক্সপার্ট। তাদের সামনে কিন্তু মন্ত্রীরা সময় কথা বলে। আর মন্ত্রী যদি ১০% ২০% বোঝে, সচিব বোঝে ৪০%, পুরা মন্ত্রণালয় কিন্তু বিকল। আমাদের এখানে পোস্টিং প্রমোশন গুলো কিন্তু একেবারে নিরেট হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতেছে স্বজনপ্রীতি। সেটা কিন্তু মিনিস্ট্রির ভিতরে। পুলিশের ভিতরে পুলিশ, আর্মির ভিতরে আর্মি, বেসামরিক বেসামরিক। স্বজনপ্রীতি বলতে এর আগে আপনি যেটা বলেছেন যে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য। তো এই নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্যের মধ্যে তাহলে মানে মেধার কতটা ইয়ে থাকবে, সামঞ্জস্য থাকবে? আর শুনেন, আপনি যখন ৳২,০০,০০,০০০ পোস্টিং নিবেন, যেমন এই যে এসপি সাহেব নিছেন যেটা। এখন এই পোস্টিংটা কেমনে হলো? উনি ডিজার্ভ করেন না। খেয়াল করে যেকোনো কারণে ডিজার্ভ করতেছেন না। সেটা হুম, তার দলীয় কারণ হোক, বা অন্য অধিকার করছেন। এখন তাকে এখানে বসাতে হবে। কেউ না কেউ তো লবি করছে এখানে। যিনি লবি করেছেন তিনি সরকারের নিজস্ব লোক। তিনি এখন তিনি করলেন পরে হয়ে গেল। এইভাবে তো হবে না। আপনাকে ডিসি যখন ফিট লিস্ট থাকে, এই ফিট লিস্ট হচ্ছে সাংঘাতিক ব্যাপার কিন্তু। এটা কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য তৈরি করা হয়। তারপর প্রাইম মিনিস্টার অনুমোদন দেন। লিস্ট থাকে, বসাতে হয়। ফিট লিস্টের ভিত্তিতে তদবির হয় কিন্তু। তদবিরটা কিন্তু ফিট লিস্টের ভিতর থেকে বাইরে থেকে না কিন্তু। ভিতর থেকে হয় কিন্তু এখানে মোটামুটি জানেন কে কোথায় যাবে। এসপিরও তাই একই অবস্থা। আমরা লটারি দেখছি। এসপি কি লটারিতে হয় বন্ধু? এটা কি লটারিতে এসপি হয় নাকি? চুপ ব্যাপার না। এই দেশে তো অনেক নাটক হইছে তো। কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা করে গেছে, অনেকগুলো জিনিস প্রমাণ করছে যে ডক্টর ইউনূস সাহেব উনি প্রশাসন বোঝেন না। রাষ্ট্র তো বোঝেন এই দেশে। এসপি যখন লটারিতে হলো আমরা হাসলাম। তাহলে লেখাপড়া করে লাভ কি? লটারি থাকে না। এই যে হচ্ছে কেন? এখন হবে কেন? এখন গুরুত্বপূর্ণ চেয়ারগুলো দেখেন তো। আইন মন্ত্রণালয়ের কতগুলো চেয়ার আছে না? কিন্তু তারা কি করতেছে? তাদেরও তো এই যে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তারপর নিম্নের দিকে এই যে জেলা লেভেলে এই আপনি পিবিডি করবেন। এ কি হচ্ছে? সব জায়গায় কিন্তু দলীয়করণ হয়ে গেছে। এখন দলীয়করণ মানে কি? প্রধান ধাক্কাটা আসে। দলীয়করণ করতে অসুবিধা নাই। যোগ্য লোকটা বসে যায়। একেবারে যোগ্য, কম্পিটেন্ট এবং সাহসী, নীতিবান। কোন অসুবিধা নেই দলীয়করণে। কিন্তু দলীয়করণ আমাদের দেশে কি হয়? ওখানে বাণিজ্য হচ্ছে। এবং সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে রাষ্ট্রের। কারণ তারা যে কেসগুলোকে ফেস করার কথা, তারা সেই কেস ফেস করে না। হয় নীরব থাকে, সমঝোতা করে, এরই তো বেশি। তাহলে যিনি পিপি হইলেন, ডিস্ট্রিক্ট তারা চলে গেলেন। তিনি যদি মনে করেন আমার আর্নিং এর সোর্স এটা, আপনি কি করবেন? আবার তার সাথে যদি বিএনপির হোতারা একমত হয়ে যায়, তিনি মন্ত্রীদের যদি প্রশ্রয় পেয়ে যান, সোজা না তো বুঝি। আমি এইজন্য বললাম, আপনি যখন বললেন যে একটা প্রশাসন চাই। এই হুম, প্রশাসন কি? আইন। এখন আইনমন্ত্রী যিনি হয়েছেন দেখেন, আমি তাকে বলব সে মেধাবী লোক, ভালো। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। খুবই ভালো আইন পড়বে। কিন্তু এইটা তো কথা আছে। উনি আইন চালাচ্ছেন। উনি কত দৃঢ় দেখাতে পারছেন। উনি মাঝে, মাঝে কথা বলেন। যেমন বললেন যে কোন সাবেক প্রধানমন্ত্রী, সাবেক চে বিচারপতি কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হতে পারবে না। কে হবে? কেন ফাইন্ড এ সিঙ্গল পারসন? ওই যে 30th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন লেখা ছিল কিন্তু। যে ১ম এ চেষ্টা করবেন একজন বিচারপতি খেয়াল করবেন।
বিচারপতি বা তারপর পরে পাবেন আসলে। না আসলে কি করবেন? আরেকটা ফ্রন্টে আসবে। এই যে ন্যাশনাল কনসেনসাস ব্যক্তি খুঁজবে। নাই। বাংলাদেশে সব দল একমত হবে এরকম ব্যক্তির জন্ম বিগত ৫০ বছরে হয়নি।